শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় খবরের কাগজগুলোতে প্রকাশিত সংবাদ নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কী কী সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে রয়েছে এখন দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলোর প্রধান যে শিরোনামটি সেটি হলো হাসিনার বিচার শুরু। লাল হরফে তারা এই হেডলাইনটি করেছে। সেখানে দেখা যাচ্ছে যে গতকাল যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে যে বিচার কাজ শুরু হয় সেটির ছবি দেখা যাচ্ছে। তো প্রথমবারের মতো এই বিচার কাজ কিন্তু টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছে। বিটিভি এই সম্প্রচার করে এই বিচার কাজটি। তো সেই সংবাদটি এখানে রয়েছে। 5 অভিযোগ আমলে নিয়ে পরোয়ানা জারি ট্রাইব্যুনালের, ডিসেম্বরের মধ্যে বিচার দৃশ্যমান। এই বিচার কেবল অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা, তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর। দর্শক, এই সংবাদটির ভিতরে কী রয়েছে তা আমরা একটু দেখে আসি। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে লাইভ সম্প্রচারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জুলাই গণহত্যা মামলার প্রধান অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম। রোববার দুপুর 12টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন টিম। শেখ হাসিনা ছাড়াও এ মামলার অপর 2 আসামি হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল নোমান। মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমরা বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। এ সময় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। বিচার এমনভাবে করা হবে যেন এর মান নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, বিচারের কাজ পুরোদমে এগোচ্ছে, তবে তদন্ত শেষ করতে যুক্তিসঙ্গত সময় লাগবে। এই সংবাদটি রয়েছে পাশেই। আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে। ভারসাম্যের বাজেট ঘোষণা আজ। খাদ্যে বরাদ্দ বাড়ছে 9 গুণ। বাজেট আসার আগেই সবার মধ্যে কৌতূহল থাকে, কোন জিনিসের দাম কমবে আবার কোন জিনিসের দাম বাড়বে, সেটি নিয়ে সব মহলের এই কৌতূহল। সেই পালা শেষ হচ্ছে আজ বেলা 3টায়। এবার ভিন্ন প্রেক্ষাপটে বাজেট এলো। গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। দর্শক, আমরা এর আগে দেখেছি যে বাজেট কিন্তু সবসময় জাতীয় সংসদে অর্থমন্ত্রী উপস্থাপন করতেন, কিন্তু ভিন্ন প্রেক্ষাপটে। আপনারা জানেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, তো সেই পতনের 10 মাস পর আজ কিন্তু বাজেট ঘোষণা হচ্ছে। আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশে বাজেট ঘোষণা হতো যে জুন মাসের প্রথম বৃহস্পতিবার, কিন্তু এবার সেই প্রথা ভেঙে সোমবারে বাজেট ঘোষণা হচ্ছে। এর আগেও কিন্তু একবার বাজেট ঘোষণা করা হয়েছিল, যেটি অর্থ উপদেষ্টা করেছিলেন। সেবার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা সেই বাজেট ঘোষণা করেছেন। এবারও আমরা দেখতে পাচ্ছি যে বাজেট ঘোষণা করছেন অর্থ উপদেষ্টা। সেই বছরও কিন্তু আমরা দেখছিলাম যে সোমবারে বাজেট ঘোষণা করা হয়েছিল এবং রাষ্ট্রীয় যে সম্প্রচার মাধ্যম বিটিভি এবং অন্যান্য বেসরকারি যে গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যমে কিন্তু সেই বাজেট সরাসরি সম্প্রচার করা হয়েছিল। এবারও ঠিক এমনভাবে বাজেট পেশ করা হচ্ছে। তো এই বাজেটের কিন্তু গত বছরে যে বাজেট ছিল সেই বাজেটের তুলনায় কিন্তু এই বাজেট সামান্য একটু ছোট হবে। 7,90,000 কোটি টাকার যে এই বাজেট ঘোষণা করা হচ্ছে বিকেল 3টার, এইটি কিন্তু হচ্ছে প্রচার করা হবে। এই বাজেটে বেশ কিছু জিনিসের কথা তুলে ধরা হয়েছে যে এই সংবাদে, যেমন নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। বাজেটে কোনো কথার ফুলঝুরি থাকছে না। খাদ্য মজুদে বড় অঙ্কের বরাদ্দ রাখা হচ্ছে এই বাজেটে। এছাড়া আমরা যেটা জেনেছি, প্রায় 2 শতাধিক পণ্যের দাম হয়তো বাড়বে এই বাজেটের পর, এবং বেশ কিছু পণ্যের কিন্তু দাম কমবে সেই ইঙ্গিতও পাওয়া গেছে। আপাতত এই
বিকেল ৩টায় যখন অর্থ উপদেষ্টা এই বাজেট ঘোষণা করবেন তখনই পরিষ্কার হয়ে যাবে যে আগামী ১ বছরের জন্য কী কী পণ্যের দাম বাড়ছে এবং কী কী পণ্যের দাম কমবে সেই বিষয়টি। এবং আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে চীনা বিনিয়োগকারীদের প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ করে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করুন। বাংলাদেশে বিনিয়োগের আদর্শ গন্তব্যস্থল উল্লেখ করে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার এবং ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল তিনি বাংলাদেশ চীন বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন এবং তিনি চীনের যে বিনিয়োগকারীরা আছে তাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ করার এবং বাংলাদেশে যেন একটি বিনিয়োগের এবং ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করা হয় সেই বিষয়ে। এছাড়া আরেকটি বড় সংবাদ ছিল গতকাল, সেটি হচ্ছে দেশের অন্যতম একটি রাজনৈতিক দল যার এতদিন নিবন্ধন বাতিল ছিল, সেই নিবন্ধন বাতিল তারা কিন্তু আবার ফেরত পেয়েছে। আপিল বিভাগ তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দিয়েছে এবং দলটির যে প্রতীক দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লা সেই জামায়াতে ইসলামী আবারও পাবে কি পাবে না এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত দেবে ইসি, এমনটি রায়ের পর্যবেক্ষণে নির্বাচন কমিশন জানিয়েছে। সেই সংবাদটি একটু দেখি আমরা। আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়া হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে নিবন্ধন সহ অন্যান্য বিষয় নিষ্পত্তি করতে কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রত্যাহার আবেদনেরও মঞ্জুর করেছেন আদালত। এর ফলে দীর্ঘ 1 যুগ পর নিবন্ধন ও প্রতীক পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে আশা করছেন আইনজীবী ও দলটির নেতাকর্মীরা। এদিকে ইসি সচিব জানিয়েছেন, আদালতের রায় হাতে পাওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। রায়ের শেষে প্রতিক্রিয়ায় জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, 1 যুগের বেশি সময় আইনি লড়াইয়ের সফল অবসান হলো। হাইকোর্টের রায়ের মাধ্যমে জামায়াত তার নিবন্ধন ফিরে পেল। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নিয়ে হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো। এই সংবাদটি রয়েছে। এছাড়া আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক আজ। আগের অবস্থানে অটল থাকবে বিএনপি। সংস্কার প্রশ্নে দলের আগের অবস্থানে অটল থাকবে বিএনপি। এর আগে আমরা দেখেছি ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ঐক্যমত কমিশন কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক অবস্থায় ধারাবাহিক তারা সংলাপ করেছে এবং সুশীল সমাজের সঙ্গে সংলাপ করেছে। আজ কিন্তু দ্বিতীয় পর্যায়ের সেই বৈঠক শুরু হচ্ছে। তো এর মধ্যে কিন্তু প্রথম দফার প্রাথমিক যে আলোচনা, সেই আলোচনার পর কোন দল কি সংস্কার চায় না চায় সেটির কিন্তু একটি জানিয়ে দিয়েছে ঐক্যমত কমিশন। তো আবার সেই রাজনৈতিক দলগুলোকে কনভিন্স করার জন্য আবারও চেষ্টা চলছে যে সংস্কারের জন্য। তো বিএনপি বলছে তারা তাদের আগের অবস্থানে অটল থাকবে, সেই সংবাদটি রয়েছে। এবং আরেকটি সংবাদ রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ। মৌলভীবাজার কুলাউড়া শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বাংলাদেশকে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত শনিবার রাত 11:30টার দিকে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ঘটনাটি ঘটে। দর্শক, আমরা দেখছি গত কয়েকদিন ধরেই কিন্তু ভারত পুশিন করছে এবং সীমান্তে ভারতীয় ড্রোনেরও উপস্থিতি দেখা গেছে। তো এই অবস্থান রয়েছে, যদিও বাংলাদেশের পক্ষ থেকে এই সব কার্যক্রমের উদ্বেগ জানানো হয়েছে। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলোর আজকের সংবাদ। শিরোনাম হয়েছে বিলাসহীন চমকহীন বাজেট আজ, সেই সংবাদ তারা প্রকাশ করেছে। আমরা একটু সংবাদটি দেখে নিই যে কী কী রয়েছে। 2025-26 অর্থ বছরে অনেকটা বিলাসহীন চমকহীন বাজেট ঘোষণা আজ সোমবার। জুলাই অভ্যুত্থানের পর অস্থির সময় দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের এই বাজেট সংকোচনমূলক। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার কমানো হয়েছে। এবার 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে। তবে আগের বাজেটগুলোর কাঠামোর ওপর ভিত্তি করেই আসছে নতুন বাজেট। আজ বিকেল 3টায় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বাজেট ঘোষণা করবেন। সংসদ না থাকায় 2025-26 অর্থ বছরের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে
প্রচার করা হবে। এর আগে 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম 2008-09 অর্থবছরের বাজেট ঘোষণা করেছিলেন টেলিভিশনে। সেদিনও ছিল সোমবার। এবারের বাজেটে জিডিপি ও রাজস্ব আহরণের উচ্চবিলাসী লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। চলতি অর্থবছরে 2024-25 মূল বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কমিয়ে সরকার প্রায় 7,90,000 কোটি টাকার নির্ধারণ হয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। জুলাই অভ্যুত্থানের বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় বাজেট চমক দেখানোর মতো তেমন কিছু থাকছে না, বরং বিগত সময়ে শেখ হাসিনার শাসন আমলে যে কাঠামো তৈরি করা হয়েছে সেই কাঠামোর ওপর ভিত্তি করেই আসছে নতুন বাজেট। এই সংবাদটি আমরা দেখছি। এছাড়া আরেকটি সংবাদ, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল কিন্তু চীনা বিনিয়োগকারীদের সাথে কথা বলেছেন। পাট পুনরুজ্জীবনে ও ব্যবহার বাড়াতে গুরুত্ব ডক্টর ইউনূসের। বাংলাদেশে বিনিয়োগের আদর্শ গন্তব্যস্থল উল্লেখ করে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগ নিয়ে আসার এবং ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে বাংলাদেশ গড়ে তোলার তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে এক পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। আমাদের অন্তর্বর্তী সরকার বিনিয়োগ পরিবেশ উন্নত করতে, নীতিমালা সহজ করতে এবং ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং সংস্কার কার্যক্রম চালাচ্ছে, সেই সংবাদটি রয়েছে। এর পাশেই আমরা দেখতে পাচ্ছি হাসিনার বিরুদ্ধে অভিযোগ যেটি গঠন করা হয়েছে, হাসিনার বিরুদ্ধে অভিযোগ আমল, জুলাই গণহত্যায় আসামিদের সর্বোচ্চ শাস্তির আর্জি প্রসিকিউশনের 8,500 পৃষ্ঠার অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল। 5 অভিযোগের মামলার সাক্ষ্য দেবেন 81 সাক্ষী। গতকাল দুপুর 12টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে শুনানি, আর তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে টেলিভিশনে। দেশের ইতিহাসে এমনটা আর কখনো দেখা যায়নি। শুনানিতে বলা হয়েছে, নিষ্ঠুর শাসক, অপরাধের নিউক্লিয়াস, অপরাধের প্রাণভোমরা 56,000 বর্গ মাইলের দেশকে পরিণত করা হয়েছে বধ্যভূমিতে। বাংলাদেশের কোনো সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এত হত্যার মামলার নজির নেই। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল রবিবার শেখ হাসিনাকে প্রধান আসামি করে 13টি ভলিউমে 8,500 পৃষ্ঠার অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই সংবাদ আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আরও রয়েছে, দর্শক আপনারা জানেন যে আর কয়েকদিন পরে পবিত্র ঈদুল আজহা। তো এখন দেশের বিভিন্ন জায়গায় কিন্তু কোরবানির হাট বসছে। তো ঢাকার হাট ব্যবস্থাপনায় হযবরল এই সংক্রান্ত একটি সংবাদ দেখতে পাচ্ছি। ঢাকার কোরবানির পশুর অস্থায়ী হাট ব্যবস্থাপনার চরম হযবরল অবস্থা দেখা দিয়েছে। ইজারা কার্যক্রম দেরিতে সম্পন্ন করা, ব্যাপারীদের থাকা খাওয়া সহ হাট ব্যবস্থাপনার নানা ত্রুটি রয়েছে। ইজারাদারদের 2 গ্রুপের বিরুদ্ধে ব্যাপারীরা এসে বিপাকে পড়ছেন। এছাড়া এখনও একটি হাটের ইজারা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর ঝুলে আছে। 2টি হাটের ইজারা দেওয়া হয়েছে অর্ধেকের কম দামে। আজকে আরও 3টি হাটের ইজারা হতে পারে। এমন অবস্থাপনার মধ্য দিয়ে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রাজধানীতে অস্থায়ী পশুর হাট কার্যক্রম। স্থায়ী 2টি হাট সহ রাজধানীতে 23টি হাটে কোরবানির পশু পাওয়া যাবে। গতকাল রবিবার পর্যন্ত অস্থায়ী 21টি হাটের মধ্যে 17টির ইজারা সম্পন্ন হয়েছে। 4টি আজ সোমবার চূড়ান্ত হতে পারে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসি অস্থায়ী 9টি হাটের মধ্যে 8টি চূড়ান্ত হয়েছে। এই সংবাদটি আমরা দেখতে পাচ্ছি যে, এবং এখন কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা অনেকেই কিন্তু ঈদ করতে বাড়ি ফিরছেন এবং দেখা যাচ্ছে ট্রেন এবং বাসে যাত্রীদের চাপ বাড়তে শুরু করছে, সেই সংক্রান্ত সংবাদ রয়েছে। এবং ডিসেম্বরে নির্বাচন হলে জয়ী হবে বিএনপি, এই সংক্রান্ত একটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমরা বলছি নির্বাচন ডিসেম্বরে হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারেরও সুবিধা, জনগণেরও সুবিধা। সেটি আমরা যুক্তি দেখিয়েছি। যদি অন্য কোনো যুক্তি থাকে সরকার পরিষ্কার করুক।
কবে নির্বাচনের তারিখ ঘোষণা করুক সেটি ছিল তাদের দায়িত্ব না বলে বিদেশে গিয়ে বলছেন শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এটি সঠিক না। এই কথা বলেছেন বিএনপির পক্ষ থেকে, এই কথা বলা হয়েছে। ঈদ যাত্রার খবরটি একটু দেখতে চাই। এখানে বলা হয়েছে যে ঈদ যাত্রায় ট্রেনে যাত্রী চাপ, বাসে ভিড় নেই। পবিত্র ঈদুল আজহা উৎসব সামনে রেখে প্রথম দিনের চেয়ে গতকাল রবিবার দ্বিতীয় দিনে ভিড় দেখা গেছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। তবে নগরীর বাস টার্মিনালগুলো এখনও তেমন ভিড় নেই। মূলত সরকারি ছুটির আগের দিন থেকে বাস টার্মিনালগুলোতে ভিড় বাড়ে। গতকাল ঈদ যাত্রায় 5টি ট্রেন দেরিতে ছাড়লেও বাকিগুলো স্বস্তি নিয়ে যাত্রা শুরু করে ঘরমুখ মানুষ। খোঁজ নিয়ে জানা যায় ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশ পথে দ্বিতীয় দিনে গতকাল রেল টিকিট নিরীক্ষকরা আরও কড়া নজরদারি করেছেন, এই সংবাদটি রয়েছে এখানে। এছাড়া ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচারের প্রতিবাদ সেনাবাহিনীর, সেই সংবাদ রয়েছে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রকাশের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত এ ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমে পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। গতকাল রোববার আইএসপিআর এ তথ্য জানায়। এই সংবাদ আছে। এছাড়া ঈদের আগে সমাধান না হলে দেশব্যাপী কর্মসূচি, এটি একটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি। সেটি হলো সচিবালয়ের আন্দোলন চলছে। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। গতকাল রবিবার সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে বেলা 11:15টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে বাদামতলায় সমবেত হন তারা। অবিলম্বে অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, যেহেতু প্রধান উপদেষ্টার সফর শেষ, দেশে ফিরেছেন, সেহেতু ইতিবাচক ঘোষণার প্রত্যাশা করছে তারা। দর্শক, আজকে বেশিরভাগ সংবাদ যেটি দেখা গেছে সেটি হলো যে আজ বাজেট ঘোষণা করা হবে 2025-26 অর্থ বছরের। তো এই বাজেট কেমন হতে পারে, বাজেটের আকার কমছে এবং বাজেটের বিভিন্ন ধরনের দিক কিন্তু বিভিন্ন সংবাদপত্রের হেডলাইন হয়েছে। এবং গতকাল বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলাম তাদের নিবন্ধন ফেরত পেয়েছে আপিল বিভাগের রায়, সেই সংবাদটি উল্লেখযোগ্য বেশ প্রাধান্য পেয়েছে। এবং শেখ হাসিনার বিচার শুরু হয়েছে জুলাই আগস্ট গণহত্যার দায়ে, এবং শেখ হাসিনার বিচারটি প্রথমবারের মতো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। সেই সংবাদটিও বেশ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে আজকের পত্রিকাগুলোতে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।